সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ। সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক, বিভিন্ন স্থানে আলোর মিছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর। বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়। প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, শিক্ষার্থীদের কর্মসূচি চলে গেছে রাজনৈতিক আন্দোলনে, আলোচনায় বসার পরামর্শ। চলমান অস্থিরতার প্রভাব, ডলারের বাজারে বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়ে বিপাকে ব্যবসায়ীরা, বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছেন তারা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের পর মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। শহীদ মিনার থেকে আরও জানিয়েছি আমি তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি, মুহুর্মুহু যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে, সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে, সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে ছাত্র আছে, এখানে সাধারণ জনতাও আছে। আমরা চাই দেশে সবাই মিলে একত্রিত বসবাস করতে, সেখানে কোনো বৈষম্যের স্থান থাকবে না। দেশে যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, আসলে আমরাও ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভাই বললো কেন, এটা জবাব দেন। আমার ভাইদের কি দোষ ছিল? তারা কি অস্ত্র নিয়ে নেমেছিল? শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। শিক্ষক সমাজ এই জাগ্রত হয়ে আমরা আজকে এই সমাবেশে সংহতি প্রকাশ করছি। শহীদ মিনারের সমাবেশের শেষের দিকে এক দফা দাবি সহ নানা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারীরা। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে না দেওয়া হয়, আমরা নিজ দায়িত্বে খুলে হলে প্রবেশ করব। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। পরে শহীদ মিনারের সমাবেশ শেষ করে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় এক দফা দাবি আদায়ে নানামুখী স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের জমায়েতে এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগ দিয়ে চলাচল করা সকল প্রকার যানবাহন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সহিংসতায় নিহতদের স্মরণে গত রাতে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছেন আন্দোলনকারীরা। এ সময় তারা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে কোথাও চলছে স্লোগান, কোথাও আবার গান গেয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশের মতো বরিশালেও মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে তারা। নগরীর অশ্বিনী কুমার হল থেকে শুরু করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিক্ষোভকারীরা। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে একে একে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এ সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের শহীদ ভাইদের প্রতিদিনে যেই পরিমাণ শহীদ হইতেছে, এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। এক দফা এক দাবিতে আমরা এখানে কর্মসূচি পালন করেছি, মশাল কর্মসূচি পালন করেছি। গুলি করে আমাদের ভাইদেরকে বুকটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের ভাইদের শহীদদের স্মরণে তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। নিহতদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভকারীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরে স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে এবার আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। গতকাল গণভবনে পেশাজীবীদের বৈঠক থেকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার। তাহলে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের এবার নতুন বার্তা দিল সরকার। তাদের কথা শুনতে চাই। শনিবার সকালে গণভবনে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশায় সম্পৃক্তদের নিয়ে গঠিত পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা বৈঠক করতে গেলে সেখান থেকেই একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সহিংসতা নয়, গণভবনের দরজা সব সময় খোলা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি, থাকতে বলেন অভিভাবকদেরও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। শেখ হাসিনা জানান, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। এছাড়া আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে অস্ত্রধারী পুলিশ সহ হত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার। হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হতাহত এবং সহিংসতায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ২০ বছর আগে বাংলাদেশ কেমন ছিল সেই দিকে দৃষ্টিপাত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে গণভবনে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ শিক্ষক বৃন্দের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে ছাত্র আন্দোলনের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত শিক্ষাবিদদের বিভিন্ন মতামত জানতে চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর বিষয়েও দিক নির্দেশনা দেন। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকগণ একতাবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজকে যারা ইয়াং যুবক, এমনকি এমন যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। পভার্টি রিডাকশনে সেখানেও সেই 41 থেকে আমরা 41% থেকে 18% নামিয়ে এনেছি। হতদরিদ্র যা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ছাত্র আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষার্থীদের কিছু বলার থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার পরামর্শ দিয়েছেন তিনি। গতরাতে সচিবালয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি। এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন। এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে। যেই জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে, তাতে করে আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন? তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা এবং প্রশ্নের জবাব দেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান। আয়োজনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সব সেনানিবাস থেকে কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন। আন্দোলনকারীদের ওপর গুলি বন্ধে হাইকোর্টে করা রিটের আদেশ আজ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন ধরনের হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় 10 নম্বরে আদেশের জন্য রাখা হয়েছে। গত সোমবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরাল মতিন প্রীতম এবং আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। ফেনীর মুহুরী ও কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থান ভেঙে লোকালয়ে এখনও ঢুকছে পানি। এতে ভোগান্তির শিকার 3 উপজেলার লক্ষাধিক মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীর আনন্দপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সজল, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর সাথে ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে, সেই সড়কের শুরুর দিকেই। সেই সড়কের বর্তমান অবস্থা যদি আপনাকে দেখাই, যে এমনভাবেই কিন্তু সড়কের বেশিরভাগ জায়গা তলিয়ে গিয়েছে। যদিও এটা শুরুর দিকে, আমরা আরও যদি সামনের দিকে যাই সেটি আরও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর আপনাকে যদি বলি, গত শুক্রবার থেকে যে ফেনীর পরশুরামের যে বাঁধ ভেঙেছিল, ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পর্যায়ক্রমে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন এখন 17টিতে গিয়ে দাঁড়িয়েছে এবং এই 17টি ভাঙন দিয়ে কিন্তু একেবারে
অনবরতভাবে পানি যে প্রবেশ করছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং পরশুরামের সবচেয়ে বেশি 16টি স্থানে ভেঙেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আপনাকে যদি বলি সেই পরশুরামের পর ফুলগাজীর পর থেকে ফুলগাজী হয়ে ছাগলনাইয়া এই পানিগুলো কিন্তু নিম্নাঞ্চলে একের পর এক গ্রাম প্লাবিত করছে এবং দুর্গতের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনাকে যদি বলি, যদিও আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটা জানিয়েছেন পানি বর্তমানে মুহুরী পয়েন্ট, যে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তারপরেও যে 17টি স্থানে ভাঙা রয়েছে সে 17টি স্থান দিয়ে কিন্তু পানি প্রবেশ অব্যাহত রয়েছে এবং সে সকল পানি একের পর এক গ্রাম নতুন নতুন করে প্লাবিত করছে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনগুলো যে হিসেব দিচ্ছে তাতে 80টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে গত 1 জুলাই কিন্তু এই সব বাঁধ ভেঙে কিন্তু 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়ে দুর্বিষহ একটি জীবনযাপন করেছিল। ঠিক 1 মাস না যেতেই আবারও এই বন্যার কবলে পড়তে হয়েছে এবং সেই বারবার বন্যার কবলে পড়ে এই 3 উপজেলার মানুষকে আসলে বরাবরই ক্ষতিগ্রস্ত হতে হয়। প্রতি বছর বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন সময় কিন্তু এই মুহুরী এবং কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তারা কিন্তু বন্যার কবলে পড়ে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আপনাকে যদি বলি, আমরা গতকালে কিন্তু যেটা দেখেছি, গতকাল কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার, স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সহ তারা সবাই কিন্তু জরুরি বৈঠক করেছেন এবং এই 2 উপজেলার সকল ধরনের ছুটি বা সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছেন এবং তারা যেটা বলছেন যে এই দুর্যোগ মোকাবিলায় সাহসের সাথে বা ধৈর্যের সাথে সকলকে মোকাবিলা করতে বলছেন এবং সকল জনপ্রতিনিধিদেরকে মানুষের সাথে তাদের থাকতে বলেছেন এবং যে কোনো ধরনের সহায়তার জন্য তারা যে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। কিন্তু তারপরেও এই সকল বারবার বন্যায় যে ক্ষতিটা প্রতি বছর হয় সেটা কিন্তু অপূরণীয়। আপনি জানেন গত 1 জুলাই যে বন্যা হয়েছিল এই নদীর বাঁধ ভেঙে, সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে তখন আমন মৌসুমের যে বীজতলা ছিল তা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সেই বন্যা কাটিয়ে যখন পুনরায় তারা আবারও আমনের ফসলের জন্য তারা চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর, তখনও কিন্তু আবার বন্যার কবলে পড়তে হয়েছে এবং এবার এই বন্যার কবলে পড়ার কারণে কিন্তু সেই আমনের যে ধানের চারা তা কিন্তু এখন পানির তলে তলিয়ে রয়েছে এবং কৃষি বিভাগ বলছে যদি 2-4 দিনের মধ্যে এই পানি না নেমে যায় তাহলে কিন্তু এই সকল ধানের চারা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যা আমাদের এই যে তারা যেটা বলছেন যে ধানের উৎপাদনে যে লক্ষ্যমাত্রা সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। এখন যে সময়, এই সময়ের ভিতর ধানের চারা লাগিয়ে তা আবারও বপন করা দুর্বিষহ হয়ে যাবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পুকুরে মাছ, শত শত পুকুর এবং ঘেরের মাছ কিন্তু পুরোপুরি মানে শতভাগ পুকুরের মাছ এবং ঘেরের মাছ তা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সব মিলেই কিন্তু মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন শুরু করেছে। সে শুধু এটাই নয়, আমরা দেখেছি যে বা অনেকগুলো বাজারের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের জিনিসপত্র তলিয়ে রয়েছে, তাদের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলেই কিন্তু আপনারা জানেন গত 1 জুলাই যখন বন্যা দেখা দিয়েছিল 12টি স্থানে ভেঙেছিল, সেই 12টি স্থান ভাঙার জন্য কিন্তু 1 মাসে পানি উন্নয়ন বোর্ড 1.5 কোটি টাকা ব্যয় করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বা গত 1 জুলাই কিন্তু বন্যা পরিস্থিতি দেখতে এই যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন এই বাঁধ ভাঙা স্থায়ী সমাধান, কিন্তু স্থানীয়রা এর স্থায়ী সমাধান চায়, কোনো আশ্বাস নয়। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমাতিয়ার সজল। ডলার সহ দেশের বৈদেশিক মুদ্রা বাজার কয়েকদিন আগেও প্রতি ডলারের দাম ছিল 118 টাকা, এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়েও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেশে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যা চাপে ফেলেছে ডলারের জোগানে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। সদ্য সমাপ্ত জুলাইয়ের মাঝামাঝিতে যে ডলার বিক্রি হয়েছে 118 থেকে 119 টাকায়, বর্তমানে ঠেকেছে 124 থেকে 125 টাকায়। খোলা বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণকে দায়ী করছেন মানি এক্সচেঞ্জার্সরা। বই রেতার ভিতর দিয়েও আমরা এগিয়ে গেছি, আমরা ওই রেটটা ধরে রাখার চেষ্টা করেছি। এক শ্রেণীর অসাধু লোক আছে, ব্যবসায়ী আছে, একটা সিন্ডিকেট আছে, তারা এই সমস্ত ব্যাপারে অনেক গুজব রটায়,
তারা এইটা করে, এই হচ্ছে সেই হচ্ছে, 25 টাকা 30 টাকা। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানি করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংক দাম বেঁধে দিলেও মেলে না সেই দামে ডলার। আমাদের যে র মেটেরিয়ালসের জন্য যে এলসিগুলো খুলতে হয় বা আমাদের অন্যান্য যে মেশিনারিজের জন্য যে এলসিগুলো খুলতে হয়, সেগুলো ব্যাংকের রেট 117-18 থাকলেও বাস্তবে আসলে সে রেটে ডলার পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তন করলে নিয়ন্ত্রণে থাকবে ডলারের দাম। অ্যাকুরেট রেট হবে যেখানে চাহিদা আর যোগানের একটা ভারসাম্য পাওয়া যায়। সেটা যদি 120 টাকা হয় তো ওটা 120 টাকা হতে দিতে হবে। তা না হলে আপনি যদি তার চেয়ে কম দেন, তাহলে চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে, একটা ঘাটতি থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের অনিয়ম, লুকোচুরির কথা যেটা বলছেন, এইগুলি করতেই থাকবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও 117 টাকা দরেই ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। কার মার্কেটে একটু যেটা শুনতেছি যে 125 টাকা 26 টাকা এরকম, কিন্তু ব্যাংকিং চ্যানেলে এখনও আমরা ইম্পোর্ট পেমেন্ট যেটা লজমেন্ট যেটা করি সেটা আমরা 117-তে করতেছি। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন বলছে, সদ্য বিদায়ী জুলাই মাসে 190 কোটি আর জুন মাসে 254 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। জেলার বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। জনশূন্য চা বাগান, হোটেল মোটেলেও নেই তেমন পর্যটক। প্রতি বছর বর্ষা মৌসুমে পর্যটকে পরিপূর্ণ থাকে মৌলভীবাজার, অথচ এবছর এ সময় পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, যেসব হোটেল রিসোর্টে বুকিং ছিল, পরিবহন বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছেন পর্যটকরা। অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, এমনকি আয় বন্ধ হয়ে গেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদেরও। গত কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে পর্যটক বলতে নাই, আমরা কাজ কামে নাই, আমরা এখন বেকার বসে আছি। পর্যটক নিয়ে আমরা ঘুরাই এই চাঁদের গাড়ি দিয়ে, প্রায় 40-50 জন ড্রাইভার বেকার। বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ। এখন আমাদের প্রত্যেকটি হোটেলে প্রায় নীল বলতে চলে, আমাদের কোনো টুরিস্ট এখন নেই এবং প্রত্যেকটি হোটেল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই উপজেলায়। আগে যেরকম বুকিং টুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এগুলো তো ক্যান্সেলই। নতুন কোনো গেস্টের ফোন আসতেছে না, কোনো বুকিং হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে, আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ তো আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা প্রফিট করতে পারিনি। সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 কোটি টাকাই আমাদের প্রফিট লসের মধ্যে পড়বে। সরকারিভাবেই তাদের কোনো সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সরকার সেই বিষয়ে চিন্তা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমরা জানাবো। পর্যটন সেবা সংস্থার দেয়া তথ্য মতে মৌলভীবাজারে শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ধনের আগেই জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগকে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল, কোথাও দেয়ালে আবার কোথাও পিলারে ফাটল। শ্রমিকরা ব্যস্ত ফাটলে সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজে। 2022 সালের 30 জুন জামালপুর জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবনের কাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান দরপত্র পেলেও নির্মাণ করে সাব ঠিকাদার স্থানীয় সোহরাব হোসেন বাবুল। 2024 সালের 28 মার্চ ভবনের দ্বিতীয় তলা নির্মাণ শেষ হলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখানে হাসপাতালের এক্স-রে ও ল্যাবরেটরি বিভাগের কাজ শুরু হলেও 2 মাসের মধ্যে দেখা দেয় ফাটল। বিষয়টি ঠিকাদারকে জানানো হলে প্রলেপ দিয়ে ফাটল ঢাকার কাজ শুরু করে শ্রমিকরা। তবে ভবন নির্মাণের অনিয়মের অভিযোগ জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির। যে পরিমাণে ফাটা, এই ফাটা পরিমাণে তাতে বোঝা যায় এই বিল্ডিংটা আসলে বেশি দিন টিকবে না। এই কাজে যে দুর্নীতি এবং অনিয়ম অসঙ্গতি, তার ক্ষত চিহ্নগুলো এই ফুটে উঠেছে এই ফাটলগুলোর মধ্য দিয়ে। তবে ফাটলের কারণ অনুসন্ধান ও স্থায়ী সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর গণপূর্ত বিভাগ বলছে, নির্মাণ ত্রুটি সারতে ঠিকাদারকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সেই ফাটল কি কারণে এবং
পুনরায় রিপেয়ার করার জন্য আমরা গণপূর্তকে চিঠি দিয়েছি। যেহেতু ঠিকাদার এখানে গাফিলতি রয়েছে, ইফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের আওতায় উক্ত ভবনটির এই ত্রুটি বিচ্যুতি সমূহ ঠিকাদার নিজস্ব খরচে অতি দ্রুত সম্পন্ন করে দিবে। জামালপুর জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,97,77,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ, সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক, বিভিন্ন স্থানে আলোর মিছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়। এবং প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন শিক্ষার্থীদের কর্মসূচি চলে গেছে রাজনৈতিক আন্দোলনে, আলোচনায় বসার পরামর্শ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।